বক্তব্য, একটা বিপদ আপনাদের জন্য আসছে। অলরেডি গভর্নমেন্ট ডিসিশন নিয়ে নিয়েছে, ডে টাইম ট্যারিফ। এটা হলো গিয়ে এখন যে মাসুলটা, এই মাসুলটা লোকে এক একটা স্ল্যাব অনুযায়ী, এটা একটা এভারেজ কস্ট আছে, এটা উঠে যাবে। নতুন পদ্ধতি চালু করার জন্য টাটা, আদানি যারা প্রাইভেট সেক্টরে আছেন, তারা সিআরসি, সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, কেন্দ্রীয় সরকারের যেটা, এখানে তারা পিটিশন দাখিল করে বলেছে তাদেরকে 92 টাকা করে 1 ইউনিট বিদ্যুতের দাম নেওয়ার জন্য পারমিশনের আবেদন করেছিল। হিয়ারিং নেওয়ার পর সেখানে গিয়ে অলরেডি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে 50 টাকা পর্যন্ত আপনাদের পকেট কাটতে পারবে পার ইউনিট। বুঝতে পারছেন যে কি বিপজ্জনক অবস্থা আসছে। বামফ্রন্ট সর্বশেষ যে 2018 সালে তার এভারেজ কস্ট ছিল ত্রিপুরার যে 3 টাকা 99 পয়সা, আর তারা বলছে কিছুই বাড়ায়নি। কিন্তু এটা কি এখন দাঁড়িয়েছে, হিসাব যেটা করে অন্তত যতটুকু বুঝতে পেরেছি, এটা 60 টাকা 92 পয়সা এভারেজ কস্ট এখন যেটা ত্রিপুরাতে চলছে। কোনো স্ল্যাব বেশি, কোনো স্ল্যাব কম, এটা একটা এভারেজ কস্ট। তো এটা যদি ডে টাইম ট্যারিফ চালু হয়, অর্থাৎ 24 ঘন্টাকে তারা 3টা ভাগ করবেন। একটা লোকে খুব ব্যস্ততম সময়, যেটাকে বলা হয় পিক আওয়ার, আর একটা হলো অফ পিক আওয়ার, অর্থাৎ কম বিদ্যুৎ প্রয়োজন, আর একটা হলো মিডিয়াম। 3টা স্তরে 3টা রেট করে দেবেন। স্বাভাবিক নিয়মেই যে স্তরটাতে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়, এটা কখন, ধরুন বিকাল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত হতে পারে, এই টাইমটা। এই টাইমটার জন্য আরেকটা রেট নির্ধারিত হবে, এবং এই রেট তো নিশ্চয়ই কম হবে না। অফ পিক আওয়ার যে রেট, তার চেয়ে ডাবলের চেয়ে বেশি করে দেবে। তাহলে যেই টাইমে আমজনতা বিদ্যুৎ ব্যবহার করে, আপনার আমার সবার ঘরে বিদ্যুতের দরকার, সেই টাইমেই কিন্তু আপনাকে অনেক বেশি দামে কিনতে হবে। এই কাজটাই করবে এই স্মার্ট মিটার। আসল ঘটনা তো এখানে, এই যে স্মার্ট মিটার নিয়ে যারা বারবার বলছে যে প্রযুক্তিবিদ, সেই প্রযুক্তিবিদদের তো বক্তব্য, এবং বলছে যে আপনি রিডিং দেখতে পারবেন। হ্যাঁ, দেখতে পারবেন, বলছে এটা দুর্দান্ত বিজ্ঞানসম্মত, রিডিং দেখতে পারবেন। তো রিডিং দেখে আমার কি হবে? রিডিং তো উঠে যাচ্ছে মিটারে, আমি এটা দেখে কি করব? আমার দেখতে হবে রেট কত। তিনি বলছেন রিডিং দেখতে পারবেন, তো রিডিং দেখে লাভ হবে কি? রিডিং উঠছি, মাসের শেষে যখন বিলটা আসবে টাকা কে দেবে? মন্ত্রী তো নিশ্চয়ই দেবে না, টাকা দিতে হবে আপনাকে গ্রাহক হিসেবে। এইটা এই ডে টাইম ট্যারিফ তারা অলরেডি ডিক্লেয়ার করেছেন, এটা এখন লাগু হবে। স্মার্ট মিটার অটোমেটিক্যালি সেখানে ওই রিডিংটাকে পার্ট করে বেশি রেটের যেটা, সেটার জন্য আলাদা কস্টিং চলে আসবে, আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অনেক বিপদ আছে, এগুলো ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময়ের দরকার। কাজেই এরা যেটা স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছেন, বিষয়টা যদি এতই স্বাভাবিক হতো, তাহলে গোটা দেশ কেন আজকে রাস্তায় নেমেছে? শুধু আপনারা না, সারা দেশ রাস্তায় নেমেছে। এবং 2 লক্ষর উপর ইঞ্জিনিয়ার, এই যে ধর্মঘটটা গেল 9 তারিখ, 2 লক্ষর উপর ইঞ্জিনিয়ার তারা যে ধর্মঘটে অংশ নিয়েছে, তারা একটা আলাদা দাবি শোনাচ্ছিল। ইঞ্জিনিয়ারিং ফেডারেশন যেটা বিদ্যুতের ক্ষেত্রে, সেই দাবি সনদের মধ্যে স্মার্ট মিটার তারা দাবি রেখেছে, এটা লাগানো যাবে না। তো তারা তো দক্ষ, তাদের দাবি সনদ এটা ছিল। তারা কিন্তু আলাদা দাবি সনদের ভিত্তিতে 9 তারিখ ধর্মঘটে গিয়েছে। আরেকটা ধর্মঘটে যাচ্ছেন তারা, অগাস্ট মাসে আলোচনা চলছে, আরেকটা ধর্মঘটে তারা যাবেন গোটা দেশে। প্রশ্নটা হলো, এই যে সরকারি ক্ষেত্রটা রাখবে না, এটা ধ্বংস করে দেবে, নিগম উঠে যাবে, বেসরকারিতে তুলে দেবে,
শেষ পর্যন্ত গিয়ে সাধারণ গ্রাহক আসাম, এই গত পরশু দিনে আগের দিন দেখবেন পত্রিকায় বেরিয়েছে, সিরিয়াস ঘটনা। আসামের গভর্নমেন্ট জোর জব্বরি করে এটা কার্যকরী করেছে। আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড স্টেটমেন্ট দিয়ে বলেছে, এই মিটার লাগু করার পর যারা গরিব গ্রাহক তারা আস্তে আস্তে বিদ্যুৎ ছেড়ে দিয়েছেন। এতে তাদের আশঙ্কা করছে যে লোকটা বিদ্যুৎ সারেন্ডার করে দিয়েছেন, এত টাকা সে দিতে পারবে না, যা বিল আসছে সারেন্ডার করে দিয়েছেন। এখন তারা বলছে এই লোকটা তো যদি হুক লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আমার তো আরো লস বাড়বে। আগে তো যাই কিছু টাকা পেতাম বিলিং এর মাধ্যমে। আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে যে স্মার্ট মিটারটা লাগানো বন্ধ থাকুক, ডিজিটাল মিটার যেটা এটা চালু থাকুক। ডিজিটাল মিটারটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল সেই অনুযায়ী লাগানো হয়েছে। এই বিষয়গুলি আছে, প্রচারে যান, মানুষকে বুঝান, মানুষ ঠিক করুক সেটা লাগাবে কি লাগাবে না, নেবে কি নেবে না, না প্রত্যাখ্যান করবে, মানুষ কি সিদ্ধান্ত নিতে। আমরা শুধু মানুষের কাছে তার বিষয়গুলি তুলে ধরছি, মানুষ কি সেখানে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়, এখানে দুধের বিষয় এসছে। একটা বাচ্চা দুধ খায়, বয়স্করা দুধ খায়, এবং সেই দুধের দামটা এভাবে বাড়িয়ে দেয় একটা অবিবেচক সরকার হলে এটা তাদের পক্ষে সম্ভব। 1 টাকা 2 টাকা বাড়াতে পারে, অনেক সময় বাড়ে, কষ্ট, এটা স্বীকার করে। একসঙ্গে 7 টাকা 8 টাকা দাম বাড়িয়ে দেওয়া বিষয়টা কি? এটা কি? তাহলে দুধ দিতে চান না আপনারা, বন্ধ করে দিন, দুধ সরবরাহ বন্ধ করে দিন। আগেও তো বেড়েছে এরকম, দেখবেন 50 পয়সা, 1 টাকা 2 টাকা, এর বেশি না, সর্বোচ্চ 2 টাকা একবার বেড়েছিল আমার যা মনে পড়ে। আর এছাড়া কিন্তু কখনো একসঙ্গে এত টাকা দাম বাড়ায়নি। এখন জল, এই যে আগরতলা শহরটার একটা প্রজেক্ট এনেছেন, কৃষির ভিত্তিতে জলের দাম বাড়াচ্ছেন। বামফ্রন্টের সময় যে 250 কোটি টাকা প্রজেক্ট, এইটাই তো শেষ করতে পারেননি এখনো। নতুন কোনো প্রজেক্ট নেই, পানীয় জল দিতে পারছেন না। ভারতবর্ষে 5টা শহর শুধু শহরের কাছে জল আছে, বাকি সব কয়টা শহর যারা জল সরবরাহ করছে, কেউ 300 কিলোমিটার, কেউ 200 কিলোমিটার, কেউ 150 কিলোমিটার দূর থেকে পাইপলাইন করে জল এনে শহরে জল সরবরাহ করে পরিশ্রুত পানীয় জল দিচ্ছেন। এই আগরতলা শহরের জনসংখ্যা প্রায় 7 লক্ষর কাছাকাছি যাচ্ছে। পানীয় জলের অবস্থাটা কি দাঁড়াবে গোটা শহরের? মাটির নিচে লেয়ার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এখন হয়তো কিছু বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা বুঝতে পারছি না। এই শহরে তো জলই থাকবে না যে অবস্থায় যাচ্ছে। মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে, জলের ব্যবহারও বাড়বে স্বাভাবিক নিয়মেই। এবং এখানে কি অবস্থাটা কি দাঁড়াবে কোনো ভাবনা চিন্তা তাদের আছে? কিন্তু দাম বাড়িয়ে দিয়েছেন, ভালো কাজ করা একটাই, দাম বাড়িয়ে দিয়েছেন। কাজই শুধু দাম বাড়ানো, এগুলো আলোচনা হয়েছে, শুনেছেন। গ্যাস আলোচনা শুনেছেন। এ তো টাকার যেমন দরকার হলেই ডিজেল, পেট্রোল, গ্যাস, টাকার যখন দরকার হয় তখন এই ডিজেল, পেট্রোল, গ্যাস একদম মুখস্থ বিদ্যা। 1 লিটার পেট্রোলের দাম 31 টাকা পড়ে, আর মানুষ কিনছে প্রায় 100 টাকায়। 1 লিটার ডিজেলের দাম 30 টাকা, মানুষ কিনছে প্রায় 90 টাকা। এক একটা স্টেটে এক এক রকম রেট, সেন্ট্রাল স্টেটের ট্যাক্স। এই ঠিক গ্যাস সেম, এগুলো করছে। এই পরিস্থিতির মধ্যে এগুলো আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে। লাস্ট যেটা বলবো, শুধু এখানে খামতর নেই, কোনটা না আছে বাড়ায়নি, রেশন থেকে শুরু করে সর্বত্র যেখানে জায়গায় বাড়ায়। সর্বশেষ ত্রিপুরা ভবনগুলো এমনিতেই পাবলিকে যাওয়া বন্ধ হয়ে গেছে, যে রেড করেছে এই ভবনে আর কেউ ঢুকে না, এখন ভয়ে কেউ ঢুকে না, কারণ হোটেল অনেক কম। যে রেড করে দিয়েছে হোটেল অনেক কম, তার চেয়ে হোটেলে গিয়ে ঢুকে ভবনে যায় না। কেন ভবনে যেতেন? একটু সেফ মনে করতেন, আমাদের রাজ্যে সরকারি ভবন এটাকে সেফ মনে করতেন। এখন গিয়ে ভবনের রেট বাড়িয়েছেন, যা খুশি তা করেছেন, করে গিয়ে খাওয়ার টাকাটা পর্যন্ত এটাকে নিয়ে শুনলাম 125 টাকা না 120 টাকা করে দিয়েছেন। 60 টাকার খাওয়া, সিঙ্গারা একটা খেলে 18 টাকা দিতে হবে, চা 1 কাপ খেলে বোধহয় 20 টাকা দিতে হবে। এই অবস্থা ঠিক করেন এই জায়গায়, মানে অর্থাৎ দরজাটা খোলা রাখবো কিন্তু এমন দাম বলবো এই দোকানে যাতে কেউ না ঢুকে।
এই হলো অবস্থা। সরকারের ভবন খোলা আছে, যান, পরিষেবা পাবেন না সর্বক্ষেত্রে। শিক্ষা প্রতিষ্ঠানে যান, স্কুল আছে, দালানঘর আছে, সব আছে, এগুলো বামফ্রন্ট করে গেছে, নাই কি মাস্টার। তাহলে এই শিক্ষার ধনী এগুলো লাজ আছে? আপনি হাসপাতাল আছে, সব তৈরি করা আছে, যান সেখানে গিয়ে ঢুকলেন, নাই কি ডাক্তার, নাই কি কোনো যন্ত্রপাতি থেকে বিভিন্ন জিনিসগুলো অচল। এই অবস্থা। পরিষেবা নামায় শব্দটা, পরিষেবা যেটা সরকারের দায়িত্বে পড়ে, একটা দায়িত্বশীল সরকার এটা অস্বীকার করতে পারে না। এই পরিষেবা ক্ষেত্র সব ধ্বংস করে দিয়েছেন, বাকি যা আছে এটাকেও ধ্বংস করে দিতে চাইছেন। যে লড়াইটা, এটা দেশ রক্ষার লড়াই। এই কারণেই যারা লড়াইটা করছেন এটা বলছে দেশ রক্ষার লড়াই। দেশপ্রেম, দেশাত্মবোধ নিয়ে ও পার্লামেন্টে কালকেও বক্তৃতা করেছে, লম্বা লম্বা বক্তৃতা, লম্বা লম্বা ভাষণ, দেশপ্রেম, দেশাত্মবোধ। মানুষ মরে যাচ্ছে না খেয়ে, 49 কোটি লোক না খেয়ে রাত্রেবেলা ঘুমাতে যায় আর বলছে দেশপ্রেম, দেশাত্মবোধ। এই নি দেশপ্রেম, এই নি দেশাত্মবোধ। লম্বা লম্বা বক্তৃতা আর ভাষণবাজি চলছে। এই জায়গাটাতে আমাদের বক্তব্য হলো দেশপ্রেম, দেশাত্মবোধ তাদেরই আছে যারা এটার বিরুদ্ধে লড়াই করছেন, মানুষকে জাগ্রত করছেন, মানুষকে সংগঠিত করছেন। এই কারণেই তাদের কাছে বামপন্থীরা শত্রু। বলছে এরা আমাদের পয়লা নম্বর। এমনি আবার বললে বামফ্রন্ট কিচ্ছু নাই, এটা শেষ, এটা কিচ্ছু নেই। আবার বললে এটা প্রধান শত্রু। আমরা যখন কিছুই নেই আবার আমরা প্রধান শত্রু হলাম কেন? ওই কারণ একটাই, মানুষের সঠিক রাস্তাটা দেখায়, রাস্তা চিনাই, কোন দিকে যেতে হবে, শত্রুকে বন্ধুকে এটা চিনাই, এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত শক্তিটাকে এক জায়গায় সংঘবদ্ধ করি, সংহত করি, লড়াই আমরা এগিয়ে নিয়ে যাই। কিন্তু আজকের ত্রিপুরাজ্য মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, তার যে অভিব্যক্তি, যেভাবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে করছেন, এটা নতুন দিক। আগের লড়াইয়ে শুনেছেন, অনেক বিষয় আলোচনা হয়েছে। এই লড়াই যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তাদের আস্থা বাড়িয়ে দিয়েছে। একটা কথা মনে রাখতে হবে, মানুষ আছে, মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা যারা লড়াই করি। এই সংগ্রামকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। এরা আজকের এই কর্মসূচির পরে তারা তাদের নীতি পাল্টাবে ভাবার কোনো কারণ নেই। তাদের নীতিটাই তো সর্বনাশা নীতি, এটার নামই সর্বনাশা নীতি। কাজে এরা নীতি পরিবর্তন করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আটকানো যায়, আটকানো সম্ভব। যদি লড়াইটাকে খুব শক্তিশালী লড়াই দেওয়া যায় তাহলে আটকানো যায়। কাজেই কিছু কিছু আপনি সবটা নীতি তারা পাল্টাবেন না। তারা বড় লোকের সেবা দাস, তারা আদানি আম্বানি টাটাদের সেবা দাস, এরা দেশ লুট করার জন্য। কাজেই এটাকে আটকাতে হবে কিছুটা হলো। অতএব নিজেদেরকে রক্ষা করার জন্য হলো আটকানো সম্ভব, আটকানো যায়। কিছু লড়াই ইতিমধ্যে করে আটকিয়েছেন, অনেক কিছু আটকিয়েছেন। কৃষকরা 3টা বিল তো আপাতত আটকিয়েছেন। যেমন বিদ্যুৎ বিল 2022, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। এই যে বলছে ফাঁকা ফাঁকা বলি যে এটা আইন, নো, আইন পাস করতে পারেনি। 2022-এ আইনটা তুলেছিলেন, পাস করাতে পারেনি কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের জন্য, দেশব্যাপী আন্দোলনের জন্য। এখন যেটা করছেন, এই যে লাগাচ্ছে স্মার্ট মিটার, এগুলি সব অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, প্রশাসনিক নির্দেশ দিয়ে, ক্যাবিনেটের ডিসিশন নিয়ে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন। কাজেই নতুন কায়দায়, নতুন কৌশলে এগুলো করার চেষ্টা করছেন। আমরা আশা করি এই লড়াইকে আমাদের আরও শক্তিশালী করতে হবে, আন্দোলনকে শক্তিশালী করবেন এই আহ্বান রেখে যারা আজকের এই আমাদের অবস্থানে অংশ নিয়েছেন সকলকে অভিনন্দিত করে, এবং পাশে দোকানদার যারা আছেন দারুণভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, কারণ করবেনই স্বাভাবিক আমরা মনে করি, কারণ তাদের কথাই তো আমরা বলছি, সবার কথাই তো আমরা বলছি। তবু তাদের কাছে যেভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এখানকার যারা জনগণ তারাও দারুণভাবে সহযোগিতা করেছেন। সকলকেই সেই সহযোগিতা করার জন্য অভিনন্দিত করে এবং ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।